এপিসোড 11 শুরু হয় সেখান থেকেই যেখানে আগের পর্বটি শেষ হয়েছিল। এইসুন বাইরে বসে গমইয়ং এর জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। এমন সময় চংসুক মেডিসিন নিয়ে আসে আর এইসুনের পাশে এসে বসে। সে এইসুনকে একটা ভিটামিন ক্যান্ডি দিয়ে বলে, এটা খেয়ে নেন, কারণ আপনাকেই তোর খেয়াল রাখতে হবে। এইসুন তখন জিজ্ঞেস করে, তুমি কি ওই বাড়িওয়ালার জামাই? চংসুক কিছু বলতেই নিবে এমন সময় ইয়ংবং দৌড়ে আসে আর সরাসরি ইমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়ে। এইসুনও তার পিছনে পিছনে যায় আর দূর থেকে তাকিয়ে থাকে। সে দেখে ইয়ংবং নিজের হাতে গমইয়ংকে মোজা পরিয়ে দিচ্ছে। এই দেখে এইসুনে মনে পড়ে যায় কোয়ানসিকের কথা। ইয়ংবং কাঁদতে কাঁদতে বলে, তুমি অনেক জেদি, এসো আমরা বিয়ে করে নেই, বিয়ে করলে সব সমস্যা একদম সমাধান হয়ে যাবে। এইসুন ছাড়াও আশেপাশে সবাই ওদের দিকে তাকিয়েছিল, কারণ তাদের দেখে একদম লুটুপুটু কাপড় মনে হচ্ছিল। তখন একজন নার্স এসে এইসুনকে একটা ফর্ম পূরণ করতে বলে। এইসুন ফর্ম পূরণ করতে করতে ওদের কথা শুনছিল। ইয়ংবং গমইয়ংকে বলে, তুমি সেই আন্টিটা নিয়েছিলে কেন? যদি বিয়েই না করতে চাও, তুমি আন্টিটা নিয়েছো, তার মানে তুমি এখন আমার, আমি আর কিছু জানতে চাই না। এইসুনের মনে পড়ে যায় গোয়ানসিকো একসময় তাকে এভাবে আন্টি পরিয়ে বলেছিল, এখন তুমি আমার, যাই হয়ে যাক না কেন। এইসব মনে মনে ভাবে, বাহ, মেয়ে তো নিজের বাবার মতোই একজনকে খুঁজে পেয়েছে। গমইয়ং তখন ইয়ংবংকে বলে, এইসব বন্ধ করো, ডাক্তাররা বলেছে আমাকে স্ট্রেস নিতে না। ইয়ংবং কাঁদতে কাঁদতে বলে, তুমি কি আবার ওই জায়গায় ফিরে যেতে চাও এই গ্যাস ইনহেল করতে? এখন বিয়ে করে আমার বাসায় চলে আস, কারণ তোমার ওইখানে থাকা আমার একদম ভালো লাগে না। রাতে তোমার টিকিট বিক্রি করাও ভালো লাগে না, আর ওই হারামজাদা বাড়িওয়ালা তো তোমাকে আমার ফোনও ধরতে দেয় না। তুমি এইসব কষ্ট কেন নিচ্ছ? গমইয়ং ওর চোখে জল মুছে দিয়ে বলে, তুমি তো মিলিটারিতে ছিলে তাই না? তাও এত ইমোশনাল নাকি আসলে ছিলেই না? ইয়ংবং বলে, বিয়ে হবেই আমার সাথে, আমার মায়ের সাথে না। আমি আমার মাকে কিছু বলতেই দিব না তোমাকে, আর আমার মা তো একটু মিষ্টি করে কথা বললেই উনি গলে যায়। গমইয়ং বলে, আমি কেন তোমার মাকে মাখন মারবো? আমিও তো ওনাকে পছন্দ করি না। ইয়ংবং বলে, জানো আমার মা আসলে মন থেকে খুব ভালো। গমইয়ং বলে, যদি এতই ভালো হতো তাহলে সেদিন আমাকে এত কথা শোনাতো না। এই কথাটা শুনে এইসুন সাথে সাথে সেখানে গিয়ে জিজ্ঞেস করে, কি বললে? গমইয়ং তাড়াতাড়ি করে বলে, মা কিছু তো বলিনি। এইসুন তখন ইয়ংবংকে জিজ্ঞেস করে, তোমার মা গমইয়ং এর মধ্যে কি খুঁত দেখে বলো তো? তখনই চংসুকও সেখানে চলে আসে। তাকে দেখে নার্স বলে, আপনি তো মিস গমইয়ং এর গার্ডিয়ান তাই না? তাহলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। চংসুক বলে, আরে না, আমি না। নার্স বলে, আপনি তো ওকে কাঁধে তুলে এখানে এনেছিলেন। ইয়ংবং জিজ্ঞেস করে, তুমি কে আর কেন ওকে পিঠে তুলে এখানে এনেছিলে? তখন এইসুন মাঝখান থেকে বলে, আমিও তো তোমাকে একদমই পছন্দ করি না আমার মেয়ে জামাই হিসেবে। চংসুক এটা বুঝতে পারে যে তাদের ভালোবাসা এখন বিয়ের পরিণতি পেতে যাচ্ছে, তাই চুপ করে সেখান থেকে সে চলে আসে। পরের দৃশ্যে দেখা যায় অনিয়ম মিলিটারি সার্ভিসে যাচ্ছে আর এইসুন আর গোয়ানসিক তাকে বিদায় জানাতে এসেছে। আর এইদিকে থিয়েটারে কাজ করা এক মহিলা গমইয়ংকে জানায় চংসুকও মিলিটারিতে যাচ্ছে। গমইয়ং অবাক হয়ে জিজ্ঞেস করে, ও এখনো মিলিটারি সার্ভিস করেনি? কারণ মিলিটারি সার্ভিস তো 30 বছরের আগেই করতে হয়। মহিলাটি বলে, দেখলে মনে হয় ওর মিলিটারি সার্ভিস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের পিকাসো তো মাত্র 28 বছর বয়স, আর তুমিও তো এই চাকরিটা ছেড়ে দিচ্ছ, তাই হয়তো পরবর্তীতে তোমাদের দুজনের কখনোই দেখা হবে না। গমইয়ং বলে, হতেও পারে, কোথাও না কোথাও তো দেখা হতেই পারে। তখনই গমইয়ং এর চোখ পড়ে একটা কাপড় দিয়ে ঢাকা পেইন্টিং এর উপর। সেই কাপড়টা সরিয়ে দেখে চংসুক ওর একটা দারুণ সুন্দর ছবি এঁকেছে। তাতেই বোঝা যায় চংসুক তাকে সত্যি সত্যি অনেক পছন্দ করত। এইদিকে আমরা জেজু আইল্যান্ডে দেখতে পাই গোয়ানসিকের কাছে একটা সুন্দরী মহিলা এসেছে। সেই মহিলাটি এসে গোয়ানসিককে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আর এখানেই সিনটা কাট হয়। এইদিকে গমইয়ং চংসুকের সাথে তার পুরোনো দিনগুলোর কথা মনে করে, যখন চংসুক আর সে একসাথে বাসায় ফিরত। গমইয়ং বলে, তুমি যদি সবসময় ভাবো তোমার জীবন বাজে, তাহলে সেটা বাজেই থাকবে। আমরা জীবন ভাবি ঠিক তেমনটাই ঘটে। তোমার ভাবা উচিত তুমি কোটিপতির মতো দামি। আর নিজের জন্য আফসোস করা বন্ধ করো, নিজের আর অন্যের ব্যাপারে ভালো ভালো কথা বলো, তাহলেই ভালো থাকবে। এরপর ওরা একটা জায়গায় দাঁড়ায়। চংসুক বলে, এই সান টাওয়ারটা তো কোরিয়ার সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি তাই না? সত্যি বলতে তুমি আমার কাছে ক্রিসমাস ট্রির মতোই লাগো। ক্রিসমাস ট্রি যেমন রুমে থাকুক বা বেসমেন্টে, তার আলো চারপাশে ছড়িয়ে দেয়, মানুষের জীবনে খুশি বয়ে আনে। তাই আজ ভাবলাম আমার এই ক্রিসমাস ট্রিটাকে
একটু ভালো ভালো কথা শুনিয়ে খুশি করে দেই। গময়ং যখন তার দিকে তাকায় তখন সে বলে, তুমি তো নিজেই শিখিয়েছো সবসময় ভালো ভালো কথা বলতে হয়। এইখানে সে বোঝাতে চেয়েছিল সে গময়ংকে কতটা পছন্দ করে, আর গময়ংকে কিছুটা বুঝতে পারে। তারপর ওরা আবার নিজেদের পথে হাঁটা শুরু করে। গময়ং আর ইয়ংবং ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যায়। ইয়ংবং গময়ং এর জন্য গান রেকর্ড করছিল, যেটা শুনে সে খুব খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় এইসুন আর গোয়ানসিক ইয়ংবং এর মা বাবার সাথে দেখা করতে সিওলে এসেছে, কিন্তু ওরা এখনই এসে পৌঁছায়নি। গোয়ানসিক বলে, আমরা তো অন্য একটা শহর থেকে এসে গেছি আর ওরা সিওলে থেকে এখনো আসলো না। গময়ং একটু নার্ভাস হচ্ছিল। তখন এইসুন বলে, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? তুমি নিজেই তো আমাকে সবসময় বলো টেনশন করো না মা। তখনই কোয়ানসিক বলে ওঠে, আরে আর কতক্ষণ ওদের জন্য অপেক্ষা করব, তুমি এই বিয়েটা করো না। আর ঠিক এমন সময়ই ওখানে ইয়ংবং আর ওর বাবা মা এসে পড়ে। ইয়ংবং এর ড্যাড আর গোয়ানসিকের বাবা একে অপরের সাথে হ্যান্ডশেক করে। তখন গোয়ানসিক নিজের আরেকটা হাত দিয়ে নিজের দাগগুলো ঢেকে ফেলে। তারপর গময়ং সবাইকে স্যুপ সার্ভ করে আর শেষে বেঁচে যাওয়া স্যুপটা নিজের বলেই নিয়ে নেয়। এটা দেখে ইসুন মনে মনে ভাবে, আমার এটা করা একদমই উচিত হয়নি। ছোটবেলায় ও আমাকে এভাবে করতে দেখেছে। ইসুনের বুকটা ধক করে ওঠে। ও ভাবে আমার মেয়েটা ঠিক আমার মতো হয়ে গেছে। তখন ইসুন নিজের বোলটা গাময়ং এর বোলের সাথে বদলে ফেলে। গোয়ানসিক বলে ওঠে, চলো আমরা জেজু আইল্যান্ডে বিয়ের জন্য একটা ভালো দিন ঠিক করে নেই। ইয়ংবং এর মা তখন বলে ওঠে, দেখুন সবাই হাসবে যখন তারা জানতে পারবে আমার ছেলে 2 জায়গায় বিয়ে হচ্ছে। আমি বুঝতে পারছি আপনাদের দ্বীপে কিছু রিচুয়াল আছে, কিন্তু গাময়ং তো আমাদের পরিবারে আসবে, তাহলে তো রিচুয়াল আমাদের মতোই হওয়া উচিত, তাই না? একটা কমন প্লেস ঠিক করতে হবে। যদি আপনারা জেজু আইল্যান্ডে বিয়ে চান তাহলে সিউলের বিয়েটা বাদ দেন। তখন গোয়ানসিক বলে, ঠিক আছে, শুধুমাত্র সিউলেই বিয়ে হবে। ইয়ংবং এর বাবা তখন ইয়ংবং এর মাকে বলে, তোমার বৌমা আসলে তো তোমার সব কাজ থেকে ছুটি হয়ে যাবে। তখন ইয়ংবং এর মা বলে ওঠে, আমার তা মনে হয় না, দেখো না কিভাবে স্যুপ সার্ভ করেছে। এইসব কাজ শিখতেও সময় লাগবে। আর সত্যি বলতে আমার মনে হয় না এই মেয়ে এত বড় একটা পরিবারের দায়িত্ব নিতে পারবে। তখন গোয়ানসিক বলে ওঠে, দেখুন আমাদের মেয়েটা অফিসেও যায়, সঙ্গে ঘরে কাজও করে। তখনই ইয়ংবং এর মা তাকে থামিয়ে দিয়ে বলে, এই জন্যই তো আমি ওকে জব ছাড়তে বলেছিলাম। ইয়ংবং তখন তার মাকে থামিয়ে বলে, মা আমি আপনাকে এটা নিয়ে কিছু বলতে চাই। ওর মা তখন বলে ওঠে, বড়রা যখন কথা বলে তখন ছোটদের চুপ করে থাকা উচিত। তখন ইয়ংবং এর বাবা গাময়ং এর দিকে তাকিয়ে বলে, একটু রাইস স্যুপটা সার্ভ করে দাও। এইজন আর গোয়ানসিক এইসব দেখে ভীষণ অস্বস্তি বোধ করেছিল, কিন্তু মেয়ে খুশির জন্য কিছুই বলে না। গাময়ং রাইস স্যুপ সার্ভ করতে শুরু করে। তখন ইয়ংবং এর মা বলে, আশা করি এইটা সার্ভ করতে অন্তত তোমার আসে। বেশিরভাগ মেয়ের সবকিছুই আসে, কিন্তু আমাদের গময়ং কিন্তু একটু আলাদা। ইয়ংবং আর ওর মা বাবার এইসব কথা ভাল লাগছিল না, কিন্তু সে কিছু বলছিল না। তখন গোয়ানসিক চোখের ইশারা ইয়ংবংকে সাহায্য করতে বলে। ইয়ংবং তখন উঠে বলে, আমি সার্ভ করে দিচ্ছি, আমিও তো পারি। তখন এইসুন উঠে বলে, তোমরা বসো, আমি দিচ্ছি, আর নিজে রাইস স্যুপ সার্ভ করতে শুরু করে। ইয়ংবং এর মা তখন আবার খোঁটা দিয়ে বলে, গাময়ং তোমার রান্না বান্না বা ঘরের কাজ আসে না, কারণ সব কাজ তোমার মাই করতো, তাই না? তখন ইসুন বলে, আমি ইচ্ছা করে ওকে কিছু শেখাইনি, আমাদের মেয়ে আমাদের খুব আদরের, আমরা ওকে সব সময় চোখের মনির মতো রেখেছি। আমি কিছু শেখাইনি কারণ আমার কাছে ছেলে আর মেয়ে এক। আমি সবসময় চাইতাম আমার মেয়ে সবসময় স্বাধীনভাবে বাঁচবে। এইটা শুনে ইয়ংবং এর মা চুপচাপ এইসুনের দিকে তাকিয়ে থাকে। তারপর এইসুন আর গোয়ানসিক চলে যেতে থাকে। ইয়ংবং আর গাময়ং ওদের ট্যাক্সি পর্যন্ত এগিয়ে দেয়। ট্যাক্সি ভেতর থেকে গোয়ানসিক হাত নাড়িয়ে গাময়ংকে বাই করে, কিন্তু এইসুন একবারও পিছন ফিরে তাকায় না। তখন গাময়ং ইয়ংবংকে বলে, আমার মা এখন কাঁদছে, তাই সে এখন পিছন ফিরছে না। এরপর গাময়ং আর ইয়ংবং ওর মা বাবাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায়। সেখানে ইয়ংবং এর মা আবার গময়ংকে শুনিয়ে বলে, আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি সত্যিই ঘর কোনো মেয়ে না। ইয়ংবং চুপ করাতে গেলে ওর মা বলে, তুমি চুপ করে থাকো, তখনও তো তুমি ওর সাপোর্টই করছিলে। ওরা আমাকে এভাবে কথা বললো কোন সাহসে? ইচ্ছে করেই ওর মেয়েকে কিছু শেখায়নি, সে শুধু আমাকে ছোট করতে চেয়েছিল। আমি তো শুরু থেকেই বিয়ের বিরুদ্ধে ছিলাম। ইয়ংবং আবার তার মাকে থামাতে যায়, কিন্তু তবুও সে থামে না। তখন গময়ং বলে, আমাকে আমার বাড়িতে অনেক আদর আহ্লাদে বড় করা হয়েছে, তাই দয়া করে আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করা বন্ধ করুন, এতে আমার মা বাবার খুব কষ্ট হয়। ওদিকে এইসুন গোয়ানসিকে বলছে, গময়ং তো আমাকে কত কথা শোনায়, আর ওর শাশুড়ির সামনে একদম চুপ।
আর তুমিও মুখে দই জমিয়ে বসেছিলে কেন? বলতে পারতে না যে এই বিয়ে হতে পারে না? তখন গোয়ানসিক বলে, কে জানে কতবার কথাটা জিভে এসে আটকে গিয়েছিল। আমি চুপ ছিলাম শুধু আমার মেয়ের জন্য। ও ওই ছেলেটাকে খুব ভালোবাসে। পরের দৃশ্যে দেখা যায় এইসন আর গামইয়ং ইয়ংবকের মায়ের সঙ্গে শপিং এ এসেছে। এইসন একটা গোলাপি রঙের ফ্যাব্রিক পছন্দ করে। তখন ইয়ংবকের মা বলে, আগেরটা ব্রাউন রংটা অনেক ভালো ছিল, এই গোলাপি কালারটা তো সস্তা লাগে, আর এমনি তো আপনার বয়স হয়েছে, এটা মানাবে না। তারপর সবাই একটা রেস্টুরেন্টে যায়। গামইয়ং বাইরে ইয়ংবং এর জন্য অপেক্ষা করছিল, আর ভেতরেই শুধু এইসুন আর ইয়ংবং এর মা। তখন ইয়ংবং এর মা এইসুনকে বলে, আজ না পড়লে সারা জীবন আফসোস করব। আমি চাই আপনি এই বিয়ে বন্ধ করে দিন, কারণ আমি মন থেকে এই বিয়েটা মেনে নিতে পারছি না। ইয়ংবং আমার কলিজার টুকরা, আর গমইয়ংকে আমি একদমই পছন্দ করি না। যদি বিয়ে হয়েও যায়, আমার মন থেকে আমি কখনো ওকে মেনে নিতে পারবো না। আপনি অবশ্যই চাইবেন না আপনার মেয়ে বিয়ে এমন ঘরে হোক যেখানে ওকে মেনে নেওয়া হয় না। তাই আসুন আমরা দুজনে আমাদের ছেলে মেয়েকে বুঝিয়ে বলি যে এই বিয়ে বন্ধ করে দেখ। তখন এইসুন বলে, আপনি এমনটা বলতেই পারেন, কিন্তু আপনি কি আমাকে বলতে পারেন আমার গামইয়ংকে আপনার কেন এত অপছন্দ? আর ঠিক এখানেই দৃশ্যটা কাট হয়। ইয়ংবং এসে দেখে যে ওর আর গামইয়ংয়ের মা একা ভিতরে বসে আছে। সে বুঝতে পারে কিছু একটা গড়বড় হবে। সে তখন তাড়াতাড়ি রেস্টুরেন্টের দিকে দৌড়ে যায়। আর এখানেই সিনটা কাট হয়। পরবর্তী দৃশ্যে গামইয়ং আর এইসুন বাড়ি ফিরে আসে। তখন গামইয়ং রেগে যায় আর বলে, খাওয়ার সময় আপনি কেন কিছু বলছিলেন না? জানেন ইয়ংবং কত অসুস্থ ফিল করছিল? এইসুন বলে, তাতে কি হয়েছে? শেষমেশ ওই ছেলেটা এমন কি আছে, আমি ওকে একদমই পছন্দ করি না। গামইয়ং বলে, কেন কেন ওকে পছন্দ করে না? তখন এইসুন বলে, ও এখনো ওর ল এক্সামই শেষ করেনি। ও কিছুই না, শুধু ওর বাবা মার টাকায় বাঁচে, নিজের কোনো সামর্থ্য নেই। তখন গামইয়ং বলে, আর আমি? আপনি কি মনে করেন আমি ইয়ংবংকে শুধু ওর টাকার জন্য পছন্দ করি? এর জন্যই কি আপনি তখন চুপ হয়েছিলেন? আপনি কেন তখন জোর দিয়ে বললেন না যে আপনি সেই পিঙ্ক কালার ড্রেসটাই পরবেন? ওনার সামনে মাথা নিচু করে কেন দাঁড়িয়েছিলেন? এইসুন বলে, এমন কিছু না, আমি শুধু চুপ ছিলাম যেন উনি তোমার সাথে খারাপ ব্যবহার না করে। আমি কেন তোমাকে অন্যদের থেকে কম মনে করব? একজন মা যখন নিজের বাচ্চাকে প্রথম কিন্ডার গার্ডেনে পাঠায়, তখনও তার কত কিছু ভাবতে হয়। তাহলে আমি তোমার হবু শাশুড়িকে কিভাবে কথা শোনাতাম, যেখানে ওনাদের সঙ্গে তোমাকে সারা জীবন থাকতে হবে? গামইয়ং বললে আমাকে বলবে, কিন্তু আপনি কেন উত্তর দিলেন না? এইসুন বলে, তুমি বুঝতে পারছো না, যখন উনি তোমাকে কষ্ট দিবে তখন আমার আর তোমার বাবার মনে একদম ভেঙে যাবে। এই কথা শুনে এইসুন মনে মনে ভাবতে থাকে, আমি আমার নিজের বাড়িতে বড় হয়েছি একটা বেয়াদব রাজকুমারীর মতো, কিন্তু ইয়ংবং এর বাড়িতে যাই কিছু হোক না কেন সবকিছু দায়ী যেন আমি। পরের দৃশ্যে দেখা যায় ইয়ংবং নিজের মায়ের দেওয়া বাড়ি ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ তার মা নিজে একবার বলেছিল সেই বাড়িতে গামইয়ংকে দেখতে চায় না। তাই সে ঠিক করেছিল বিয়ের পর গামইয়ংকে নিয়ে সে এখানে থাকবে না। আর গামইয়ংও ব্যাগ গোছাচ্ছিল ইয়ংবং এর। আর ঠিক এমন সময় ইয়ংবং এর মা সেখানে চলে আসে। সে এইসব দেখে খুব রেগে যায় আর গামইয়ংকে শুনিয়ে বলে, তোমার জন্যই আমার ছেলে বাড়ি ছাড়ছে। ইয়ংবং বলে, আমি আগেই বলেছিলাম এটা আমার নিজের ডিসিশন, আমি কি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি না? তখন ইয়ংবং এর মা গামইয়ংকে বলে, তোমার তো টাকা নেই, বাড়ি নেই, এখন কি ওকে নিয়ে রাস্তায় থাকবে? তুমি কি ওকে নিজের আঙ্গুলে নাচাতে চাও, তাই তো? গামইয়ং বলে, মা আমি কখনই ওকে বলিনি যে আপনার বাড়ি ছেড়ে দিতে। ইয়ংবং এর মা বলে, তুমি একদম নির্লজ্জের মতো কথা বলছো, তুমি এক নম্বরে লোভী মেয়ে। আমি তোমার মাকে স্পষ্ট করে সেদিন বলে দিয়েছিলাম যে আমি তোমাকে একদম পছন্দ করি না, তাও সে ইয়ংবংকে জামাই করার জন্য পাগল হয়ে উঠেছে। তখন গামইয়ং কাঁদতে কাঁদতে বলে, আপনি আমার মাকে সেদিন ঠিক কি বলেছিলেন? ইয়ংবং এর মা বলে, তোমার মা কিছু বলেনি তোমায়, এখন তো বুঝতে পারছি এত বড়লোক জামাই হাতছাড়া করবে কেন। এদিকে গোয়ানসিক আর এইসুন গমইয়ং এর বিয়ে নিয়ে কথা বলছিল। গোয়ানসিক বলে, তোমার এত বয়স হওয়া সত্ত্বেও তোমাকে কত ইয়াং লাগে, আর এর জন্য সে হিংসে করে সেদিন তোমাকে পিঙ্ক কালার ড্রেসটা চুজ করতে দেয়নি। এইসুন বলে, তাতে আবার কোনো সমস্যা নেই, আমি শুধু চাই সে যেন আমার মেয়ের সাথে ভালো ব্যবহার করে। গোয়ানসিক বলে, এটা নিয়ে টেনশন করো না, আমাদের গমইয়ং এর সাথে কেউই বেশিক্ষণ এভাবে থাকতে পারে না। মনে আছে স্কুলের সব টিচারদের চোখের মণি ছিল সে, আর তার সেই টিচারের কথা মনে আছে যে গমইয়ংকে শুরুর দিকে একদমই পছন্দ করতো না? সেও তো পরবর্তীতে গিয়ে গমইয়ংকে বেস্ট ক্যারেক্টারে অ্যাওয়ার্ড দিয়েছিল।
এইসুন বলে, কারণ আমি তাকে তখন অনেকগুলো টাকার ঘুষ দিয়েছিলাম এমনটা করার জন্য। এছাড়া আমি সবসময় গমিয়ংয়ের টিফিনে একটা এক্সট্রা ডিম পাপ দিয়ে দিতাম, যাতে সে সেটা টিচারের সাথে শেয়ার করতে পারে আর টিচারও সবসময় তার প্রতি সন্তুষ্ট থাকে। কারণ আমি কখনোই চাইনি আমাদের গরিবের জন্য তাদের জীবনে কোনো প্রভাব পড়ুক। গনসিক বলে, এই জন্য কি তুমি এত টাকা যৌতুক দিতে চাচ্ছ? এইসুন বলে, আমার মেয়েকে খুশি করার জন্য যা সম্ভব সবই করব, কিন্তু জানি না তার শাশুড়ি কোন মাটিতে তৈরি, সবসময় বেয়াদবি করে। গনসিক বলে, সে কি তোমাকে কিছু বলেছে? তুমি একদমই টেনশন করো না, আমাদের গমিয়ং ভালোভাবেই জানে কিভাবে আত্মসম্মান রক্ষা করতে হয়। এদিকে ইয়ংবং এর মা তাকে কথা শোনাচ্ছিল। ইয়ংবং আবারও তার মাকে থামাতে চায়, কিন্তু মা কিছুই শুনতে চায় না। তিনি আবার বলেন, আমি সেদিন তোমার মাকে স্পষ্ট করে বলেছিলাম সে যেন বিয়েটা বন্ধ করে দেয়। ইয়ংবং বলে, মা আর কত বলবেন? আপনি ওকে আর কতটা অপমান করবেন? মা বলে, পারিবারিক শিক্ষার জন্য শুধু আমি কিছু বলছি না, এত কিছু পরও চুপ হয়ে আছি। তখন গমিয়ং বলা শুরু করে। সে বলে, সত্যি বলতে আপনি বরাবরই বলে যাচ্ছেন, যা ইচ্ছা তাই বলছেন, আমার মায়ের সঙ্গে প্রতিবার খারাপ ব্যবহার করছেন। আমরা চুপ ছিলাম কারণ আমরা গরিব এমনটা না, আমরা সহ্য করছিলাম যাতে ইয়ংবং আপনার জন্য লজ্জাবোধ না করে। আপনি সবসময় আমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু ওনারা সবসময় আপনাকে সম্মান দিয়ে এসেছে। এইটা শুনে ইয়ংবং এর মা বলে, বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে মানে এই না যে বিয়ে ভাঙতে পারবো না, আমি চাইলে এখনই এই বিয়ে বন্ধ করতে পারি। তখন গামিয়ং বলে, আমি আর এই বিয়ে করতে চাই না। সেই ইয়ংবংকে বলে, আমি তোমার সঙ্গে বিয়ে কিভাবে করব? যদি করি তাহলে আমার বাবা মা একদম ভেঙে পড়বে। ইয়ংবং তার মাকে বলে, যথেষ্ট হয়েছে মা, আর কিছু বলবেন না। ইয়ংবং এর মা চিৎকার করে ইয়ংবংকে বলে, তুমি এভাবে আমার সাথে কথা বলতে পারো না, তোমার জীবনটা হলো আমার দেওয়া, আমি তোমাকে অনেক কষ্ট করে বড় করেছি, তাই তোমার উপরে শুধুমাত্র আমার অধিকার আছে। এটা শুনে গমিয়ং বলে, ইয়ংবং এর জীবনের উপর শুধুমাত্র তার অধিকার আছে, আপনি যতই বলেন না কেন এটা ওর নিজের লাইফ। তার কাছ থেকে এই কথা শুনে তার মা একদম স্তব্ধ হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি সেদিন তাদের দুইজনের মাঝখানে কি কথা হয়েছে। এইসুন ওনাকে জিজ্ঞেস করে, আপনি গমিয়ংকে কেন পছন্দ করেন না? ও তো সব দিক দিয়ে অনেক স্মার্ট। ইয়ংবং এর মা বলে, আমি গমিয়ংকে কখনো জাজই করিনি, আমার সমস্যা গমিয়ং এর সাথে না। আমি মনে করি একটা বিয়ে তখনই সফল হয় যখন দুই পরিবারের স্ট্যাটাস সমান থাকে। এইসুন বলে, আমি আমার মেয়েকে খুব আগলে বড় করেছি, ওকে কখনো একবেলা খাবারের কষ্ট দেইনি, তার কোনো কিছুর কোনো কমতি রাখিনি। এইটা শুনে ইয়ংবং এর মা বলে, আপনি যাই বলুন না কেন, ওর উপরে যে গরিবের ছায়া আছে, আমার মনে হয় না সেই ছায়াতলে থেকে সে আমাদের মতো একটা ফ্যামিলি সামলানোর যোগ্যতা রাখে। এইসুনের মা তার কথাগুলো শুনে ভীষণ কষ্ট পায়। এইসুন ওনাকে বলে, আপনি কি জানেন আপনার এই চিন্তাধারা কাকে কষ্ট দিবে? আপনার এইসব মন মানসিকতার কারণে আপনার ছেলের মনটা একদম ভেঙে যাবে, তার মন একদম টুকরো টুকরো হয়ে যাবে যদি তার সাথে গমিয়ং এর বিয়েটা ভেঙে যায়। আপনি আপনার ছেলের সব খুশি কেড়ে নিচ্ছেন। আমরা দেখতে পারি আসলে এমনটাই ঘটে। 2023 সাল, ইয়ংবং এর মা একদম বুড়ো হয়ে গেছে, সে একদম একলা, না আছে কোনো সুখ। ইয়ংবং অনেক রাত করে বাসায় ফিরে, তার মাকে সোফায় বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, এত রাতে আপনি এখানে কি করছেন? তার মা জিজ্ঞেস করে, তুমি আজকেও ড্রিঙ্ক করে এসেছো? তুমি তোমার বউকে কিছু বলছো না কেন? সে আমাকে অনেক কষ্ট দেয়, তার জন্য আমার জীবনটা একদম নরক হয়ে গেছে। আমি তো এত কষ্ট ডিজার্ভ করি না, আমি এত কষ্ট করে তোমাকে বড় করেছি, এমন দিন দেখার জন্য না। তখন ইয়ংবং বলে, আপনি সব সময়ের মতো এখনো শুধু নিজের ব্যাপারেই চিন্তা করে যাচ্ছেন, আমার কেমন লাগে কখনো ভেবেছেন? তার মা বলে, তুমি এখনো গমিয়ংকে না বিয়ে করতে পেরে আফসোস করছো, কিন্তু তুমি এটা কখনো বুঝতে চাও না যে তুমি যদি গামিয়ংকে বিয়ে করতে তোমার জীবন আরো কষ্টকর হতো। তুমি তোমার বউকে কিছু বলো না কেন, সে আমার সাথে এত খারাপ ব্যবহার করে, আমি তোমাকে এত কষ্ট করে বড় করেছি, তোমার জীবনের উপর শুধু আমার অধিকার আছে। এইসব কথা শুনে ইয়ংবং বলে, আমার জীবনের উপর শুধু আমার অধিকার আছে, আমি পাগল ছিলাম, তখন এই সহজ কথাটা আমি বুঝতে পারিনি, আর আপনার জন্য আমার জীবনের সব সুখ বিসর্জন দিয়ে দিয়েছি। এখন আর আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই, এখন আপনি খুশি তো? আর আমার এই বিয়ের ছবিটা দেখেন, এইখানে শুধুমাত্র আপনার মুখে হাসি আছে। দৃশ্য পরিবর্তিত হয়ে আবার চলে আসে 1994 সালে, যেখানে গামিয়ং বলছিল, আমার জীবনে প্রথম ভালোবাসা সফল হয়নি, আমাদের আলাদা হতে পুরো 1 বছর লেগে যায়। এই 1 বছরে আমরা অনেক ঝগড়া করেছি, অনেক কেটেছি, আবার একে অপরকে সামলে চলার চেষ্টাও করেছি। একদিন গামিয়ং বাসার বাইরে আসে, দেখে ইয়ংবং তার গাড়ির ভেতর ঠান্ডায় বসে আছে। গামিয়ং বলে, এই ঠান্ডায় মরতে চাও নাকি? ইয়ংবং বলে, তুমি এখন আর আমায় ভালোবাসো না,
গামিয়ং বলে, ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু আমি নিজেকেও ভালোবাসি, তাই আমরা একসাথে থাকতে পারি না। আর আমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছি। তখন ইয়ংবং বলে, আমি আমার মায়ের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেব। গামিয়ং বলে, আমি সেটা চাই না। এমনটা করলে তোমার মন ভেঙে যাবে, আর সেটা দেখলে আমারও মন ভেঙে যাবে। এই কথা শুনে ইয়ংবং খুব কাঁদতে থাকে। গামিয়ং তাকে শান্ত করে, বুঝিয়ে বলে, আর নিজেও কাঁদতে থাকে। সে বলে, আমায় একবার শেষবারের মতো জড়িয়ে ধরো। শেষবারের কথা শুনে ইয়ংবং তো মানা করে, কিন্তু শেষে কাঁদতে কাঁদতে গামিয়ংকে জড়িয়ে ধরে। ইয়ংবং তখন বলে, যখনই আমার দরকার পড়বে তুমি ফোন করো, তোমার তো সিওলে কেউ চেনা পরিচিত নেই। গামিয়ং হ্যাঁ বলে মাথা নাড়িয়ে। ইয়ংবং জিজ্ঞেস করে, তাহলে কাল থেকে কি আমরা আর দেখা করব না? তখন গামিয়ং নিজের মনে আবার ভাবতে থাকে, ইয়ংবং ছাড়া সিওলে আমার কেউ ছিল না। ওই ছিল আমার ভালোবাসা, আমার ফ্যামিলি, আমার বেস্ট ফ্রেন্ড। ওর থেকে আলাদা হওয়ার সময় মনে হচ্ছিল কেউ আমার হৃদয়ে একটা টুকরো ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আর এই দৃশ্য দেখানোর মাধ্যমে এপিসোড 11 এখানেই শেষ হয়। এপিসোড 12 শুরুতে দেখা যায় গামিয়ং ব্রেকআপের পর অনেক ডিপ্রেসড হয়ে পড়েছে। ওর ফ্রেন্ড মিউনসিয়ন ওর বাসায় আসে আর ফ্রিজ দেখে বলে, তোর বাসায় তো কিঞ্চি পর্যন্ত নেই। তোর মাও আমাকে ফোন করেছিল, অন্তত জানিয়ে দে ওনাকে যে তুই ঠিক আছিস কিনা, উনি তোকে নিয়ে অনেক চিন্তা করছে। তখন গামিয়ং কাঁদতে কাঁদতে বলে, বাইরের চোট সবাই দেখতে পায়, কিন্তু যেটা মনে লাগে সেটা কেউ দেখে না। সত্যি বলছি, হার্ট ব্রেকের পর অনেক কষ্ট হয়। তখন মিন বলে, এই জন্যই তো বলছি একবার তোর ফ্যামিলির সাথে কথা বল। এরপর আমরা দেখি এইসুন ফোনে গামিয়ং এর খবর নিচ্ছে, কিন্তু কল কেটে যায় আর সে খুব আপসেট হয়ে যায়। তখন গুয়ানসি তাকে জিজ্ঞেস করে, তুমি কি কষ্ট পাও যে ও এখন আর তোমাকে কিছু জানায় না? এইসুন বলে, হ্যাঁ, আগে তো সব বলতো, এখন কিছুই বলে না। হয়তো এখনো বড় হয়ে গেছে, ছোটবেলায় অনেক ভালো ছিল। এরপর সিন চলে যায় পাস্টে। তখন ছোট গামিয়ং বলছে, মা কাউকে বলো না, আমি কিম ইয়ং জিনকে খুব পছন্দ করি, বড় হয়ে ওকেই বিয়ে করব। এইসুন হেসে বলে, তোমার ওকে কেন পছন্দ? গামিয়ং বলে, কারণ ও এখানে সব থেকে কিউট। এরপর এইসুন গামিয়ংকে পিঠে করে বাসায় নিয়ে যায়। যেতে যেতে গামিয়ং জিজ্ঞেস করে, মা তোমার কাকে ভালো লাগে? এইসুন বলে, আমার তো তোমার বাবা গোয়ানসিককে খুব ভালো লাগে। বর্তমানে এইসব কথা মনে করতে করতে এইসুন গোয়ানসিককে বলে, ইস, গামিয়ং যদি এখন আমাদের সঙ্গে থাকতো। তখন গোয়ানসিক বলে, সে তো আসতে পারবে না, অফিসে অনেক কাজ। ঠিক তখনই গামিয়ং এর আওয়াজ আসে, মা আমার অনেক ক্ষুধা লেগেছে। ওকে এখানে দেখে এইসুন আর গোয়ানসিক খুব খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি এইসুন প্রতিদিন গামিয়ং এর জন্য নতুন নতুন রান্না করে, আর গোয়ানসিক প্রতিদিন বাইরে থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসে। ওরা শুধু চায় ওদের মন খারাপ মেয়ে আবার যেন একটু একটু করে ভালো হয়ে ওঠে। গমিয়ংও আস্তে আস্তে ঠিক হয়ে উঠছে। একদিন ভোর 4টায় গোয়ানসি গমিয়ংকে নিয়ে যায় বোটে করে সানরাইজ দেখাতে। সে বলে, সূর্য ওঠা দেখলে মন ভালো হয়ে যাবে। তখন গমিয়ং জিজ্ঞেস করে, আপনি কি রোজ এত সকালে বোটে চলে আসেন? আপনার কি ইচ্ছে করে না আর একটু বেশি সময় ধরে ঘুমানোর? গোয়ানসি হেসে বলে, আমি যদি একটু কম ঘুমাই তাহলেই তো আমার 2 সন্তান একটু বেশি ঘুমাতে পারবে। আর এই কথা ভেবেই আমার ঘুম ছেড়ে ওঠার মন মানিয়ে নেয়। গমিয়ং আবার জিজ্ঞেস করে, বাবা আপনার কি এত বড় সমুদ্রে কখনো ভয় লাগে না একা? তখন গোয়ানসিক দূরে একটা আলো দেখিয়ে বলে, ওটাও এক ফিশারম্যানীয় বোট। যখন আমার ভয় লাগে আমি ওই বোটের দিকে তাকাই আর ভাবি, ওই বোটেও কেউ আমার মতো একা আর ভয় পেয়ে আছে, তখন আর ভয় লাগে না। যদি কারো সঙ্গ পেয়ে যায় তাহলে ভয়ও কমে যায়। আমি আর তোমার মা, আমরা ওই বোটের মতো সব সময় তোমার পাশে থাকবো। যখনই তোমার একা লাগবে নির্দ্বিধায় বাড়ি চলে এসো। গামিয়ন তখন আবেগে ভেঙে পড়ে আর বলে, বাবা আমি জানি আমার কারণে আপনাদের অনেক লজ্জা পেতে হয়েছে, তাই না? আপনারা তো বিয়ের কার্ডও সবাইকে দিয়ে দিয়েছিলেন। তখন গোয়ানসিক বলে, আরে না না, লজ্জা তো তখন হতো যদি তুমি সত্যি ওখানে বিয়ে করে ফেলতে। এখন দেখো সব ঠিকঠাক হয়ে যাবে। তখন গামিয়ং চট করে বলে, আপনি সবসময় এমন বলেন, কিন্তু আপনার বললেই তো সবকিছু ঠিক হয়ে যাবে না। গোয়ানসিক শান্তভাবে বলে, আর আমরা কি বা করতে পারি শুধু দোয়া ছাড়া? যদি তুমি বড় কোনো পরিবারে জন্মাতে তাহলে সব ইচ্ছে তোমার পূরণ হতো, কিন্তু তোমার কপালে তো আমি ছিলাম। তখন গামিয়ং রেগে যায় আর বলে, তাহলে পরের জন্মে আমার বাবা হবেন না, তাহলে আপনাকে আমার বোঝা টানতে হবে না। গোয়ানসিক একটু গম্ভীর হয়ে বলে, কি বোঝা? তোমার জন্য যা করি সেটাই তো আমার আনন্দ। এইটা শুনে গমিয়ং বলে, আমাকে যদি বাবা হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় লোক আর আপনার মাঝখানে কাউকে বেছে নিতে হয়, আমি তবু আপনাকেই বেছে নিতাম। তারা দুজন সেখানে আরো কথা বলতে থাকে, আর কথা বলতে বলতেই সেখানে সানরাইজ হয়।
আর বাবা মেয়ে দুজনেই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কিছুক্ষণ পর যখন ওরা দুজনে বোট থেকে নামার জন্য রেডি হয় তখন সেখানে সাঙ্গিল আসে। সে গামিয়ংকে বলে, তুমি বোটে কি করছিলে? তখন গামিয়ং বলে, আমি বাবার সঙ্গে সানরাইজ দেখতে গিয়েছিলাম। সানকে আবার জিজ্ঞেস করে, তোরা কি একাই গিয়েছিলি না তোদের মাও গিয়েছিল? তখন গামিয়ং রেগে গিয়ে জোরে বলে, আমরা একাই গিয়েছিলাম। সাঙ্গিল আবার জিজ্ঞেস করে, তুই কি এখনো পড়ালেখা করিস নাকি ছেড়ে দিয়েছিস? গামিয়ং বলে, না, এখন আমি একটা বড় কোম্পানিতে জব করি। তখন গোয়ানশিক সাঙ্গিলকে জিজ্ঞেস করে, আজ তো রবিবার, আর রবিবারের দিনেও তুই মাছ ধরতে এসেছিস? সাঙ্গিল বলে, মাছেদের কি জানা আছে আজকে রবিবার? গোয়ানশিক হেসে বলে, কি রে, আমার বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছি নাকি? সাঙ্গিল রেগে গিয়ে বলে, তুই এখন আমার বাড়ির কথাও জানতে চাস? তারপর গামিয়ং হেঁটে যেতে যেতে বলে, উনমিয়ং এই লোকটার মেয়ের সঙ্গে ব্রেকআপ করেছে নাকি কে জানে। গমিয়ং গোয়ানশিকে হাত ধরে চলে যেতে দেখে সাঙ্গিল নিজে নিজেই বলতে থাকে, এত বড় হয়ে গেছে তাও বাবা হাত ধরে চলে, পুরো পরিবারটা একদম মাথার ওপর ওঠা। পরের দিশে আমরা দেখি সাঙ্গিল ইউনসুককে বলছে, তোর যখনই ছুটি হবে আমার সাথে বোটে যাবি, সানরাইজ দেখাবো তোকে। ইউনসুক বিরক্ত হয়ে বলে, যাও না, অন্য কাউকে খুঁজে নাও, আমি খুবই ব্যস্ত। এই বলে সে নিজের রুমে চলে যেতে থাকে। তখন সাঙ্গিল পেছন থেকে বলে, তুই এখনো ওই ছেলেটাকে চিঠি লিখিস না তো? যদি তার সঙ্গে দেখা করিস আমি তোর পা ভেঙে দেব, আর তাকে পাঠিয়ে দিব মিলিটারি জেলে। ওখানকার জেনারেল আমার বন্ধু। ইউনসুক তার দিকে ফিরে এসে বলে, আপনার লজ্জা করে না? আপনি বাইরে কতজন মহিলার সঙ্গে মিশেন, আর আমি শুধু একজনের সঙ্গে মিশি, তাতেই সমস্যা? রেগে গিয়ে সাঙ্গিল ইউনসুককে বলে, তোর সব চুল কেটে তোকে পুরো গামজা করে দেব, বুঝলি? ইউনসুকও পাল্টা বলে, হ্যাঁ দাও না, আপনি তো আগেই আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। ওদিকে এইসন গমিয়ংকে এক লোকের সম্পর্কে বলছিল, তার নিজের একটা কমলা লেবুর বাগান আছে, আর নিজের একটা পাহাড়ও আছে। এই শুনে গমিয়ং অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আবার এসব কেন বলছেন? কি আপনি ওই লোকটাকে পছন্দ করে ফেলেছেন নাকি? এইসন হেসে বলে, আরে না, তার একটা ছেলে আছে 29 বছরে, সবে সিওল থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে। গমিয়ং বলে, আমার এঙ্গেজমেন্ট ভেঙে গেছে এই সবেমাত্র 1 বছর হয়েছে, আর এখন আবার বিয়ের কথা তুললে লোকে কি বলবে? এইসুন বলে, তা বললেই বাকি, আর সবাই তো জানতোও না তোমার এঙ্গেজমেন্টের কথা। তারপর সে গমিয়ংকে তার বিয়ের কার্ডগুলো দেখিয়ে বলে, আমি জানতাম তুমি ওই ছেলের সাথে বিয়ে করবে না, তাই কার্ডগুলো কাউকে দেইনি। পরের দিন দেখা যায় গমিয়ং আবার সিওল ফিরে এসেছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে সে এখন। আর গমিয়ং এ চলে যাওয়ার পর এইসুন আর গোয়ানসিক ও রেখে যাওয়া কিছু জিনিস দেখছে। টেবিলের ওপর গোয়ানসিকের জন্য রাখা ছিল ক্রিম, আর এইসুনের জন্য রাখা ছিল একটা নোটবুক, যাতে সে নিজের কবিতা লিখতে পারে। পরের দিকে আমরা দেখি জং আন্টি আর ইয়াংমি আন্টি একসাথে বসে কথা বলছে। তারা কথা বলছিল জাংসু আন্টির সংগ্রামের ব্যাপারে, কারণ এখন তিনি আর বেঁচে নেই। এখানে জং আন্টি বলে, আমাদের গোদাখোরদের জীবন অনেক কষ্টের হয়। তখন ইয়াংমি আন্টি বলে, না, আমাদের জীবন খারাপ না, আমরা নিজেরাই আমাদের জীবন এমন করে তুলেছি। এইসুনকে এখন বুঝতে হবে, যদি সে সবসময় সবাইকে দয়া করতে থাকে তাহলে অনেক কামানোর পরও তার কাছে কোনো টাকাই থাকবে না দিন শেষে। তাকে এখন শুধু নিজের জন্য বাঁচা শিখতে হবে। তখন জং আন্টি বলে, আমি ভেতরে গিয়ে তাকে থামাই। ইয়াংমি আন্টি বলে, না, আমরা তো সবসময় তার সঙ্গে থাকবো না, তাকে নিজেই না বলতে শিখতে হবে। এদিকে শপের ভিতরে আমরা দেখি গোয়ানসিকে বোন এসেছে, আর সে বলছে, আমি বুঝতেই পারি না আপনার কপাল এত ভালো কিভাবে হলো। আমার ভাই তো আপনার পিছনে পাগল, আপনার বাচ্চারাও ভালো আয় করে, আর এই আন্টিরাও আপনাকে বিনামূল্যে এই দোকান দিয়ে দিয়েছে। ঠিক তখনই জং আন্টি এসে বলে, আমি সব শুনতে পাচ্ছি, তুমি তো তোমার দুঃখী মা বাবার সেই সম্বল সেই বাড়িটাও বেচে দিয়েছো তোমার ব্যবসা করার ধান্দায়। এইসুন তো নিজে তোমার মুখে খাবার তুলে দিয়েছে, তুমি কোন অধিকারে তার টাকাকেই নিজে টাকা ভাবো? ঠিক তখনই ইয়াংমি আন্টি এসে বলে ওঠে, তুমি এইসুনকে কেমন মেট গুছিয়ে দিচ্ছ। তারপর তিনি যেতে যেতে এইসুনকে 2টি মেট দিয়ে বলে, এই মেটে ঘুমালে বাইয়ের হাঁটুর ব্যথা একেবারে ঠিক হয়ে যাবে, আর আমি তো এটা অল্প দামিয়ে দিচ্ছি, তোমার কাছ থেকে তো আমি লাভ নেব না। এইসুন তখন সেখান থেকে একটা ম্যাট ফেরত দিয়ে বলে, এটা মাকে দিয়ে দিও, তার পিঠে ব্যথা আছে, আর হ্যাঁ, তোমার নাম দিয়ে দিও না, টাকা যখন আমি দিয়েছি তখন ক্রেডিটটাও আমার হওয়া উচিত। এরপর সিন বদলায়, সবাই মিলে এইসুনের দাদির জন্মদিন সেলিব্রেট করছে। এখানে এইসুনের চাচা নিজের ছেলেকে কাছে রেখে দাদিকে জিজ্ঞেস করে, মা, আপনি কি আপনার সবচেয়ে বড় নাতিকে মনে রেখেছেন? এইসুনের দাদি চুপ করে থাকে, বয়স বেড়ে যাওয়ার কারণে তার এখন কিছুই মনে থাকে না। এখানে এইসুনের দাদির বোনও উপস্থিত ছিলেন, তিনি চেষ্টা করেন তার বোনকে পূর্ণ কথা মনে করিয়ে দিতে, কিন্তু দাদি কিছুই মনে করতে পারেন না, এমনকি কাউকে চিনতেও পারছিলেন না। ঠিক
তখনই এইসুন এসে বলে, দাদি আমি চলে এসেছি। তখন এক আন্টি বলে ওঠে, এখন আর কিছু হবে না, ও আর কাউকেই চিনতে পারছে না। তখন এইসুনের দাদি হঠাৎ বলেন, আমি তোকে চিনি। এই কথা শুনে সবাই চমকে ওঠে। দাদি বলে, তুই আমার ছেলে হাঙ্গোয়ের মেয়ে তাই না? এরপর আমরা দেখি এইসুন নিজের হাতে দাদিকে স্ন্যাক্স খাওয়াচ্ছে। সে বলে, আপনি আমার নাম ভুলে গেছেন, কিন্তু এখনো মনে আছে যে আমি আপনার হাঙরের মেয়ে। দাদি তখন চিন্তিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে আমায় বল, কিছু সমস্যা হয়েছে নাকি? পাশেই বসেছিলেন এইসুনের চাচার। তিনি বলেন, সমস্যা থাকলে কি আবার একটা নতুন বোর্ড কিনে দিবে? এইসুন ধীরে ধীরে তার দাদির পাশে এসে বসে। সে জিজ্ঞেস করে, দাদি আপনি কি আমাদের সঙ্গে থাকবেন? গোয়ানসিক তো খুব খুশি হবে। আমরা দুজন মিলে আপনার খুব যত্নে রাখবো, আর আপনার জন্য নতুন দাঁতও লাগিয়ে দিব। তাহলে আপনি আবার ঠিক করে চিবিয়ে খেতে পারবেন। কিন্তু তার দাদি কোনো কিছুতেই মানছিল না তার সাথে তার বাড়িতে যেতে। তখন ইসুন বলে, আপনার মনে আছে ছোট থাকতে আপনিই তোমার দাঁত তুলতেন? তারপরে আমরা সেদিনের একটা ঘটনা দেখতে পাই, যেদিন ছোট্ট এইসুন তার দাঁত উঠানো নিয়ে খুব ভয় পাচ্ছিল। তখনই সেখানে গোয়ানসিকও চলে আসে। এইসুন তার দাদিকে বলে, দাদি প্রথমে আপনি গোয়ানসিকের দাঁত উঠান, আমি দেখতে চাই আসলে অনেক ব্যথা করে কিনা। বেচারা গোয়ানসিকেরও খুব ভয় করছিল, তবুও সে এইসুনের কথা মতো সেখানে বসে পড়ে। এইটা দেখে তার দাদি বলে, এইসুন তুই অনেক হুঁশিয়ার, তুই এই পাগল ছেলেটাকে কোথা থেকে পেয়েছিস? ও তো তোর জন্য সবকিছু করতে পারে। আর এই কথা বলার তালেই সে এইসুনের দাঁতও তুলে নেয়। বিশ্ব আবার বর্তমানে ফিরে আসে। দাদি হঠাৎ নরম গলায় বলে, আমি জানি তোর মন খুব ভেঙে গেছে, আমি জানি নিজের সন্তানকে হারানোর ব্যথা কেমন হয়। একজন মা হিসেবে আমি সব বুঝি, এই কষ্ট নিয়ে বাঁচা কত কঠিন। এইসুন চুপচাপ তার দাদির কোলে মাথা রেখে কাঁদতে থাকে। সে যেন নিজের কান্না আর ধরেই রাখতে পারছিল না। এইসুন চলে যাওয়ার পর তার দাদি এইসুনের আনা ম্যাটে বসে বলে, জানি না এই ম্যাটটা কত দামে কিনেছে, নিশ্চয়ই খুব দামি হবে। পাশেই বসা এইসুনের চাচা হেসে বলে, ভুলে গেলেন আপনি তো ওকে একটা বোর্ড কিনে দিয়েছিলেন, তাহলে এখন নিজের নাতনির কাছ থেকে একটা গিফট নিলে কি ক্ষতি হয়? তখন দাদি বলে, আমি কি বা করতে পেরেছি ওর জন্য? ওর প্রাপ্য একটা মাছও তো আমি তাকে দিতে পারি। এই কথা শুনে তার চাচা মজা করে বলে, এই মাছের খোঁটা কি আপনি আমাকে মারা যাওয়ার দিন পর্যন্ত দিয়ে যাবেন? এই শুনে দাদি আস্তে করে বলে, আমার ছেলে তো মরে যাওয়ার পরও আমার উপর অনেক রাগ করেছে। এখন থেকেই মনে হচ্ছে তার অভিযোগগুলো আমি কানে শুনতে পাচ্ছি। এই কথা শুনে এইসুনের চাচার চোখে জল চলে আসে। এইসুনের দাদি এইসুনের মাকে স্বপ্ন দেখে একটা ফটোশপের দোকানে, যেখানে সে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে এইসুনের মাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে যে দায়িত্বটা দিয়ে গিয়েছিলে আমি কি সেটা পূরণ করতে পেরেছি? এইসুনের মা বলে, অবশ্যই পেরেছেন, এখন আপনি শান্তিতে বিদায় নিতে পারবেন। তারপর তারও একটা ছবি তোলা হয়, আর এই মধ্যে দাদি চিরতরে পৃথিবীকে বিদায় জানিয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় এইসুন আর গোয়ানসিক দুজনে মিলে দাদি কবরের পাশে বসে আছে। এইসুন মন খারাপ করে গোয়ানসিককে বলছে, সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে, তোমার বাবা, আমার মা বাবা, তোমার দাদি, চুনসু আন্টি, এখন আমার দাদিও চলে গেলেন। তাদের না থাকার শূন্যতা ভীষণ কষ্ট দেয়। তাই আমি চাই আমরা দুজন একসাথে এই পৃথিবী থেকে বিদায় নিই। জীবন তো এমনই, সময় ফুরলে সবাই একসময় চলে যাবে, আবার নতুন মানুষও যুক্ত হবে। দৃশ্য বদলায়। সময় 1996 সাল। আজ উনমিয়ং মিলিটারি সার্ভিস থেকে ফিরে আসবে। এইসুন অনেকগুলো খাবার রান্না করেছে তার জন্য। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। এইসুন আর গোয়ানসিক এসে বলে, বাবা দরজা খোলা আছে, ভেতরে চলে আসো। দরজা খুলে উনমিয়ং চুপচাপ দাঁড়িয়ে থাকে, একদম গম্ভীরভাবে। এইসুন আর গোয়ানসিক অবাক হয়ে জিজ্ঞেস করে, ভেতরে আসছো না কেন? আগে কি সেলুট করতে হবে নাকি? তখনই হঠাৎ করে পেছন থেকে ইউনসুক এসে দাঁড়ায়। এইসুন অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা এখন একসঙ্গে আছো নাকি? আর তুমি এখন এখানে কি করছো? হঠাৎ ইউনসুক নিজের প্যাডের উপর হাত রাখে। এইসুন ভয় পেয়ে বলে, তুমি তোমার প্যাডের উপর হাত রেখেছো কেন? আমি ভয় পাচ্ছি, এটা কেন করছো? ঠিক তখন উনমিয়ং বলে ওঠে, তোমরা দুইজন খুব তাড়াতাড়ি দাদা দাদি হতে চলেছ। এই কথা শুনে গোয়ানসিক এত অবাক হয়ে যায় যে সে পাশে থাকা ঝাঁটার হাতল তুলে উনমিয়ংকে মারার জন্য। এইদিকে অন্য একটা দৃশ্যে আমরা দেখি গমিয়ং বাস স্টপে দাঁড়িয়ে আছে। সে বাসের জন্য অপেক্ষা করছে। বাস আসতেই গমিয়ং তাড়াতাড়ি বাসে উঠে পড়ে। ঠিক তখনই দেখা যায় একই বাসের পিছনের দরজা দিয়ে চুংসুক মিলিটারি সার্ভিস শেষ করে ফিরেছে। হঠাৎ চুংসুকের চোখ গমিয়ং এর উপরে পড়ে, আর ঠিক তখনই বাস চলতে শুরু করে। চুংসুক দৌড়ে বাসের পিছনে ছুটতে থাকে, কিন্তু কয়েকজন মেয়ে হঠাৎ তার সামনে এসে পড়ে, আর সে ভিড়ে আটকে যায়। বাস সামনে চলে যায়, আর এখানে এই এপিসোডটাও শেষ হয়ে যায়।